নমস্কার শ্রোতা বন্ধুরা, হিউন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখিকা অদ্রিজা বন্দ্যোপাধ্যায় রচিত টান টান উত্তেজনাময় ক্রাইম থ্রিলার ব্যাঙ্গালোরে হত্যা রহস্য। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে পার্থ, পিয়ালি, পৌতুষা, ইন্দ্রাণী, বুবাই, দীপ্তদীপ, রাজ, সূর্যশঙ্কর ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক অদ্রিজা বন্দ্যোপাধ্যায়ের কলমে টান টান উত্তেজনাময় ক্রাইম থ্রিলার ব্যাঙ্গালোরে হত্যা রহস্য। জেলের অন্ধকার কুঠুরিতে চুপচাপ বসেছিল ছেলেটি। কতই বা বয়স হবে, এই 22 বা 23। এই বয়সেই গুরুতর অপরাধে জড়িত হয়ে বন্দী হয়ে আছে জেলে। এমন সময় এক কনস্টেবল এলো খাবার নিয়ে। বিরক্তভাবে খাবার প্লেটটা লকআপের ভেতর ঠেলে দিয়ে সে বলল, খেয়ে নে চুপচাপ। ছেলেটি কোনো কথা বলল না, চুপচাপ খাবার থালা থেকে শুকনো রুটি চিবোতে লাগল। এমন সময় থানার বড়বাবুর ডাক শোনা গেল। কনস্টেবল হন্তদন্ত হয়ে ভেতরের কামরায় গেল। মুখ খুলল নাকি? না স্যার, যখন থেকে এসেছে একটাও কথা বলেনি, মুখ গুজে পড়ে আছে এক কোণে। বেশ, মিস্টার দত্তকে তো খবর দেওয়া হয়েছে, উনি এসেই যদি কিছু উদ্ধার করতে পারেন। মেয়েটার ব্যাপারে কি জানা গেল? মৃতদেহ শনাক্ত করা হয়েছে স্যার। মেয়েটির নাম শ্রেয়া, বাঙালি, মাত্র 19 বছর বয়স। মেয়েটি দিদি এসে শনাক্ত করেছে। তো ডাকো সেই দিদিকে, কথা বলি। আর বলবেন না স্যার, বোনকে এই অবস্থায় দেখে মেয়েটি কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছিল। মর্গ থেকে সোজা হসপিটালে ভর্তি করতে হলো, তবে অবস্থা বিশেষ খারাপ না, কালকেই ছেড়ে দেবে হয়তো। যা, ঠিক আছে। তবে মেয়েটির বাড়ির ঠিকানা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সব যেন তৈরি থাকে কালকের মধ্যে। বুঝতেই পারছো, সিরিয়াস কেস। ওপরতলা থেকে বহুত প্রেশার আসছে। ছুটকি, তুই আজকেও বেরোচ্ছিস? হ্যাঁ রে, আজকেও পার্টি আছে, রোহন থ্রো করছে, বিশাল মজা হবে। তুই তো আবার ড্রিঙ্কও করিস না, ছেলেদের সাথে কথা বললেও তোর তো আবার পা কাঁপে। বাড়াবাড়ি করিস না ছুটকি, তোকে কোনোদিন বাধা দিইনি আমি। হয়তো ঠিক বয়সে শাসন করতে পারিনি বলেই আজ নিজের দিদির সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে পারছিস। বাই 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 আমার মিষ্টি দিদি, চললাম রে। তুই 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 ঘুমিয়ে পড়িস, আমার ফিরতে দেরি হবে। এই হলো দুই বোনের রোজকার বার্তালাপ। শ্রেয়া আর রিয়া জন্মাবধি মামাবাড়িতেই মানুষ। সেই কোন ছোটবেলায় মা মারা গেল ম্যালেরিয়ায়, আর তার ঠিক 2 দিন পরে বাবা এসে ফেলে দিয়ে গেল মামাবাড়িতে। তখন রিয়ার বয়স ছিল মাত্র 5 আর শ্রেয়ার 1। এই সব ঘটনা তারা শুনেছে তার দিদার মুখ থেকে। মা মরা মেয়ে দুটোকে তিনিই কোলে টেনে নিয়েছিলেন। কিন্তু ওদের কপাল যেন বড়ই খারাপ। সেই বাড়িতে আসার 5 বছরের মধ্যে মারা গেলেন তিনিও। তখন রিয়ার বয়স 10 আর শ্রেয়া 6। বোনকে একেবারে আগলে রাখত রিয়া। মামা মামির কটূক্তি থেকে যতটা সম্ভব আগলে রেখেছিল সে বোনকে। আর দুই বোন মিলে প্রস্তুতি নিচ্ছিল নিজেদের ভাগ্য নিজেদের হাতে লেখার। তারা জানত এই বাড়ি থেকে বেরিয়ে নিজেদের ভবিষ্যৎ তৈরি করার একটাই রাস্তা, টাকা চাই, অনেক অনেক টাকা। আর তাই রিয়ার 18 বছর হতে না হতেই তারা এসে পৌঁছল স্বপ্নের শহর ব্যাঙ্গালোরে। ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে লাগলো নতুন শহরটির সঙ্গে। রিয়া একটা বিউটি পার্লারে কাজও জুটিয়ে নিল। ধীরে ধীরে কাটতে লাগলো সময়। আর শ্রেয়াও কিন্তু বসে রইল না,
পড়াশোনার পাশাপাশি সে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলো। পিআর গিফটের পাশাপাশি ছোটখাটো কয়েকটা ব্র্যান্ড কোলাবোরেশনও সে করেছে। যদিও শ্রেয়ার কোনো কাজে রিয়ার বিন্দুমাত্র আপত্তি ছিল না, আর থাকবেই বা কেন। দুই বোনই খুব ভালো করে জানে ওরা ছাড়া ওদের জন্য আর কেউ কোনোদিন দাঁড়াবে না, আর তাতেই হয়েছে বিপত্তি। হঠাৎ একদিনের কথা। এই দিদি, দিদি, এই দিদি, আই লাভ ইউ দিদি, আই লাভ ইউ, আই লাভ ইউ। ছুটকি, কি হয়েছে তোর? তোর এত বড় সাহস! তুই মদ খেয়েছিস? ওই 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 একটুখানি, ওই যে রোহন বলল, এইটুকু। কেউ বললো আর তুই খেয়ে নিলি? আর রোহন তো এবার কে? রোহন ইজ মাই বয়ফ্রেন্ড। তোর এতটা অধঃপতন দেখতে হবে জীবনে ভাবিনি আমি। কালকেই চলে যাব আমরা ব্যাঙ্গালোর ছেড়ে। ছি, তোকে বোন বলে ভাবতে আমার লজ্জা করছে। বেশ রাত করে শ্রেয়া ঘরে ঢুকল। তার পা ঈষৎ টলছে। আরও কিছুক্ষণ রাগে গজগজ করছিল রিয়া, কিন্তু শ্রেয়া ততক্ষণে অতল ঘুমে। শ্রেয়ার এই সরল নিষ্পাপ ঘুমন্ত মুখটা দেখে আর রেগে থাকতে পারল না রিয়া। তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল কোনো মতে। থাক, বাকি কথা না হয় কালই বলা যাবে। দিদি, এই দিদি, কি রে রাগ করিস না। কি রে রাগ করেছিস? বল। তোর কি মনে হচ্ছে? আর হবে না। উফ, এই যে দেখ, কান ধরলাম, দেখ। শ্রেয়া সত্যি সত্যি কান ধরে দাঁড়িয়ে আছে। কোনো রকমে হাসি চেপে গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করল রিয়া। আর হবে না, সত্যি বলছি রে, আর হবে না। সরি। বেশ, তবে আজকের রান্নার দায়িত্ব তোর। আমার মিষ্টি দিদি, জানতাম বেশিক্ষণ রাগ করে তুই থাকতেই পারবি না। তুই কাজে যা, তোর সব কাজের দায়িত্ব আমার। ধরফর করে ঘুম থেকে উঠে পড়ল রিয়া। চোখ ফেটে জল আসতে চাইছে তার, কিন্তু কাদার মতো শক্তি আর অবশিষ্ট নেই তার শরীরে। ছুটকি ছাড়া যে আর কেউ নেই তার জীবনে, আর ওকে ওভাবে, উফ, আর বেঁচে থেকে কি লাভ? বোনের মুখ চেয়েই তো বেঁচে ছিল সে, এবার কি করবে সে? হঠাৎ পদশব্দে তার সম্বিত ফিরে এলো। নার্স এসেছে। বলল, কেমন আছো রিয়া? তোমার ব্যাপারে জেনেছি, আই এম সরি। রিয়া কোনো কথা বলতে পারল না। এক দৃষ্টে তাকিয়ে রইল নার্সের দিকে। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। পুলিশ এসছে জিজ্ঞাসাবাদ করতে, তুমি কি পারবে কথা বলতে? কি ভেবে রিয়ার চোখ দুটো জ্বলে উঠল। হ্যাঁ, আমি বলবো। বেশ, আমি ডেকে দিচ্ছি। ঘরে প্রবেশ করলেন এসআই অনিমেষ সান্যাল, সঙ্গে একজন মহিলা কনস্টেবল এবং প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট মিস্টার অমিত দত্ত। এসআই সান্যাল বেশ অনেকদিন ধরেই ব্যাঙ্গালোরে পোস্টিং, আর এহেন জটিল কেসে সাহায্য করতে মিস্টার দত্তকে তড়িঘড়ি পাঠানো হয়েছে এখানে। নমস্কার, আমি অনিমেষ সান্যাল। বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু এই মুহূর্তে কোনো ক্লু না পেলে আমরা কেসটা নিয়ে এগোতে পারবো না। ইনি মিস্টার দত্ত। আমরা সবাই চেষ্টা করব তোমাকে যথাসম্ভব সাহায্য করার। নিজের শরীরটা বিছানার উপর টেনে বসালো রিয়া। 3 দিন আগে ছুটকি বেরোয় পার্টি করতে বন্ধুদের সাথে। তখন বাজে প্রায় 9টা। অনেক বারণ করেছিলাম আমি, জানেন তো, কোনো কথা শুনলো না মেয়েটা। ওর বন্ধুদের কি চেনো তুমি? না, ওই একজনেরই নাম শুনেছি, রোহন। ছেলেটা নাকি ওর বয়ফ্রেন্ড। ওর বয়স কম, এই বয়সে এসব স্বাভাবিক। শুনছি সবসময় নাকি ওই ছেলেটার সাথেই পার্টিতে যেত। ক্রাইম স্পট থেকে এই ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে।
আচ্ছা, শ্রেয়া কি জানিয়েছিল সেদিনের পার্টি শেষে ও ওই হোটেলে যাবে? রিয়া মাথা নেড়ে না জানায়। বেশ, তুমি এখন বিশ্রাম নাও। হয়তো আজকেই ডিসচার্জ করা হবে তোমাকে। প্রয়োজন হলে তোমার ফ্ল্যাটে যাব আমরা। আজকে আসি, কেমন? ছুটকিকে যারা এভাবে মারলো তারা তারা কেউ শাস্তি পাবে না স্যার। শীতল দৃষ্টিতে রিয়ার দিকে তাকালেন এসআই অনিমেষ সান্যাল। তারপর ধীর গতিতে সকলকে নিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। গাড়িতে যেতে যেতে প্রথম নীরবতা ভঙ্গ করলেন মিস্টার দত্ত। সান্যাল, কেসটা একটু খোলসা করে বলো তো। উপরতলা থেকে একটা ব্রিফ পেয়েছি বটে, কিন্তু আমি তোমার মুখ থেকে সমস্তটা শুনতে চাই। আর বলো না অমিত, নয় নয় করে 15 বছর হয়ে গেল চাকরি করছি। তোমার সাথেও তো কম দিন হলো না, কিন্তু এমন ভয়ানক খুন আর নির্লিপ্ত খুনির সাথে সাক্ষাৎ হয়নি কখনো। এই রিয়া বলে মেয়েটি প্রথমে থানায় মিসিং ডায়েরি করে, তার বোন নাকি মিসিং বিগত 2 দিন ধরে। তারপর আমরা ছবি নিয়ে এদিক ওদিক খোঁজ লাগিয়ে জানতে পারি হোটেল ব্লু মুনে মেয়েটিকে শেষ দেখা যায়। খোঁজ পাওয়া মাত্রই পুলিশের টিম সেখানে যায়। ওদের বুক করা রুমে গিয়ে দেখা যায় রুম ভেতর থেকে বন্ধ। প্রায় সঙ্গে সঙ্গে দরজা ভাঙা হয়, আর ভেতরে গিয়ে দেখতে পাই সেই ভয়ঙ্কর দৃশ্য। অজান্তেই গা শিউরে উঠল যাত্রেল অফিসারের। এক ঢোক জল খেয়ে নিয়ে আবার শুরু করলেন তিনি। দেখলাম একটি ছেলে সম্পূর্ণ নগ্ন হয়ে ঘরে রাখা একটি চেয়ারে বসে চিপস খাচ্ছে, আর তার ঠিক সামনেই পড়ে রয়েছে নগ্ন মেয়েটির দেহ, যার গলায় একটি গভীর কালো ক্ষত। সেখান থেকে রক্ত গড়িয়ে ভিজিয়ে দিয়েছে সম্পূর্ণ বিছানার চাদর, এমনকি মেঝে অবধি বয়ে গিয়েছে রক্তের ধারা। আর সেই পরিস্থিতিতে ছেলেটি মনের আনন্দে চিপস খাচ্ছে। আশেপাশে পড়ে রয়েছে ছড়ানো চেটানো মুরগির হাড়, ভাত, আরও কত কি। আমরা পরে সিসিটিভি থেকে জানতে পেরেছি ছেলেটি নিয়মিত 4 বেলা অনলাইনে ফুড ডেলিভারির অ্যাপ থেকে খাবার আনিয়েছে, তাই হোটেলে কাজ করার লোকজনও সন্দেহ করেন। খুনটা কি ছেলেটি করেছে, নাকি ঘরে অন্য কারোর উপস্থিতিও পাওয়া গেছে? না, ওই দুজন বাদ দিয়ে আর কারোর ফিঙ্গারপ্রিন্ট আমরা কিন্তু পাইনি। ছেলেটিকে উঠিয়ে নিয়ে এসেছি, সেখানেই ঘটেছে বিপদ। কিরকম? ছেলেটি না কথা বলছে, না জল বা খাবার কিছু মুখে তুলছে। গোঁজ হয়ে পড়ে রয়েছে সেলে এক কোণে। অফ রেকর্ড বলছি, খানিক চড়থাপ্পড়ও কষিয়েছে, কিন্তু একটা সামান্য আওয়াজ পর্যন্ত করেনি। তাই তোমাকে ডেকে আনা, যদি কিছু উদ্ধার করতে পারো। আমি সেই চেষ্টাই করব। ছেলেটির বয়স বোধ হয় 22 কি 23, তাই না? হ্যাঁ, একদমই তাই। ভাবো একবার, এই বয়সে এত নৃশংসভাবে খুন। আমরা খোঁজ নিয়েছি, ছেলেটি বাঙালি, নাম রোহন। পূর্ব অপরাধের কোনো খোঁজ আমরা পাইনি। ব্যাঙ্গালোরে কাজ করত একটি নামী পার্লারে, মাইনেপত্র ভালোই পেত। তার কলিগদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ছেলেটি মোটেই রকচটা নয়, বরং ক্লায়েন্টের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক বজায় রেখে চলে। পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করলেন অমিতবাবু। ছোট ছোট পয়েন্ট করে লিখে রাখতে লাগলেন প্রয়োজনীয় তথ্য। আচ্ছা, কোনো রকম নেশা বা আসক্তির কথা জানতে পেরেছো কি? হ্যাঁ, তবে ড্রাগ বা হেরোইন জাতীয় নেশা নয়। বন্ধুদের সাথে পার্টি করতে গিয়ে ওই সামান্য মদ সিগারেট, তবে বেসামাল হতে কেউই কোনোদিনও দেখেন। একই সঙ্গে মৃতার স্টমাকেও খানিক অ্যালকোহল পাওয়া গেছে। আচ্ছা, এই মেয়েটির সাথে সম্পর্ক কেমন ছিল? মেয়েটি একজন উঠতি কন্টেন্ট ক্রিয়েটার, সঙ্গে এখানকার লোকাল একটি কলেজে পড়াশোনাও করত। কলেজে খোঁজ নিয়ে জানা গেছে মেয়েটির পড়াশোনার বিশেষ মন ছিল না, আর কম বয়সে খানিক কাঁচা টাকা হাতে আইলে এসবে আর কি বা মন দেয়। যাই হোক, সেই ভিডিও করার সূত্রে ছেলেটির সঙ্গে পরিচয়। তবে ইয়ং অফিসারদের থেকে জানতে পারলাম এইসব ক্ষেত্রে নাকি মেয়েদের নাকি নিজেদের সম্পর্কে কথা বলতে নেই, তাতে নাকি ফলোয়ার্স কমে যায়। আচ্ছা, সেই সব তো নয় বুঝলাম, কিন্তু ছেলেটির সাথে কি সম্পর্ক? হ্যাঁ, তাই তো বলছি, ওদের এই সম্পর্কটা নাকি খানিক লুকোনোই ছিল। অন্তত মেয়েটির কলেজে বা ছেলেটির কর্মক্ষেত্রে কেউ তাদের সম্পর্কে কথা জানে না। কিন্তু রিয়া মেয়েটির কথা শুনে তো মনে হলো সে চেনে রোহন নামের ছেলেটিকে। হ্যাঁ, শ্রেয়া হয়তো দিদিকে বলেছিল তার এই বয়ফ্রেন্ডের কথা। বেশ বুঝলাম। চলো
বরং একবার কথা বলা যাক ছেলেটির সাথে। গাড়ি ছুটল থানার দিকে। সেই দিন বিকেলেই ছাড়া পেয়ে গেল রিয়া। নিজের ফ্ল্যাটে ঢুকে আরও একবার যেন শূন্যতা অনুভব করল রিয়া। তার বোন মাঝে মাঝে 1-2 রাত থাকতো না ঠিকই, কিন্তু আজ বুঝতে পারছে সে আর কোনোদিনও ফিরে আসবে না। প্রতিটা দিন, প্রতিটা রাত এই ফ্ল্যাটের দেওয়ালগুলো তাকে বিদ্রূপ করবে। সে বাঁচাতে পারল না তার বোনকে। আরও একবার টুকরে কেঁদে উঠল রিয়া। ফিরে আয় চুটকি, ফিরে আয়। আর বকবো না তোকে, একবার সুযোগ দে, তোর দিদি তোমার সুযোগ দে চুটকি, ফিরে আয়, ফিরে আয় চুটকি, ফিরে আয়। কতক্ষণ যেভাবে মাটিতে শুয়ে কেঁদেছে সে জানে না। তার বুক ফাটা কান্না যেন স্পর্শ করলো ঘরের প্রতিটি জড়বস্তুকে। তারা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। একে অন্যের সঙ্গে ঠোকাঠুকি লেগে এক তীব্র কানে তালা ধরানো আওয়াজ শুরু করলো। খানিক বাদে যোগ হলো তাদের মাটিতে পড়ার আওয়াজ। চমকে উঠে মেঝে থেকে উঠে দাঁড়ালো রিয়া। আর সঙ্গে সঙ্গে থেমে গেল সেই আওয়াজ। এই দুর্বল মানসিক পরিস্থিতিতেও এই ঘটনা তাকে অবাক করে দিল। কই বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে না, এক ফোঁটা হাওয়া অবধি দিচ্ছে না, তবে তবে জিনিসগুলো এরকম ভয়ঙ্কর শব্দ করে পড়ে গেলই বা কিভাবে? একে একে সে ঘুরে বেড়াতে লাগলো গোটা ফ্ল্যাটে। সবকটা জায়গায় একই অবস্থা। আলমারির পাল্লা খুলে ভেতর থেকে বেরিয়ে এসেছে জামা কাপড়, এমনকি চিড় ধরেছে আয়নায়। সে ধীর পায়ে এগিয়ে গেল আয়নার সামনে। আয়নাটা শ্রেয়ার অত্যন্ত প্রিয় ছিল। সারাদিন বিভিন্ন রকমভাবে সেজে চুলের স্টাইল করে ভিডিও বানাতো সে। বলা যায় দিনের বেশিরভাগ সময়টাই তার কাটতো এখানে। রিয়া আয়নার দিকে মুখ তুলে তাকাতেই দপ করে নিভে গেল চারদিকের আলো। এখন যেন সেখানে নেমে এলো এক নিশ্ছিদ্র অন্ধকার। চমকে উঠল রিয়া। ঠিক তখনই আয়নার ওই ভাঙা অংশ দিয়ে ফেটে বেরিয়ে আসতে লাগলো একটা আলো। হতবুদ্ধির মতো এক স্থানে দাঁড়িয়ে রইল সে। আয়নায় আস্তে আস্তে ফুটে উঠেছে একটা প্রতিবিম্ব। ছুটকি, তুই তুই এসেছিস? দিদি, এই দিদি, আমি এসেছি। তোকে ওভাবে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, জানিস তো। আর পারলাম না দূরে থাকতে। আর যাবি না তো ছুটকি, তুই আমাকে ছেড়ে আর যাবি না তো? কোথাও যাব না রে। ওখানে ওখানে আমার বড্ড ভয় করে, বড্ড ভয় করে। আমি আছি তো বোন, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। তোকে বড্ড কষ্ট দিয়েছে না ওই ছেলেটা? বড্ড কষ্ট দিয়েছে না? শ্রেয়ার গলার ক্ষতটাতে হাত বুলিয়ে দিতে যায় রিয়া, কিন্তু ছুঁতে পারে না সে সেই অবয়ব। আস্তে দিদি, কেটে যাবে তো। ভাঙা কাঁচ, তুই যে ছুঁতে পারবি না আমাকে, শুধু শুনতে পাবি আর দেখতে পাবি। তোর অনেক কষ্ট হয়েছে ছুটকি, আর তোর এই অপদার্থ দিদি কিচ্ছু করতে পারলো না, কিচ্ছু করতে পারলো না। আমারই ভুল হয়েছে দিদি। রোহন ভালো ছেলে না, তুই কতবার বারণ করেছিলি, আমি শুনিনি, কিন্তু তুই চিন্তা করিস না দিদি। যে তোর চোখে জল এনেছে, আমি তাকে ছাড়বো না দিদি। তুই দেখে নিস, ওকে আমি ছাড়বো না, তাকে আমি কখনো ছাড়বো না। কি বলছিস তুই এসব? হঠাৎই ঘরটা আবার আলোয় ভরে উঠল। যে জিনিসগুলো এলোমেলো হয়ে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা যেন নিজ থেকেই জায়গায় ফিরে এলো। সব কিছু আবার আগের মতন হয়ে গেছে, শুধু সেই আয়নাটা বাদে।
আমি জানি, আমি জানি ছুটকি, তুই এসেছিলিস আমার কাছে। তুই আবার আসবি, আবার আসবি। আমরা আমরা আবার আমরা আবার একসাথে থাকবো। আমার কাছে তুই আবার ফিরে আসবি ছুটকি। আমরা আবার একসাথে থাকবো বোন আমার, একসাথে থাকবো। কাচের ভাঙা অংশে একবার সযত্নে হাত বুলিয়ে দিল রিয়া। কিরে, নাম কি তোর? এই তুই করেই বলছি, কারণ আমার থেকে তুই বয়সে অনেকটাই ছোট। ছেলেটা নিশ্চুপ। মনে হলো তার কান অবধি পৌঁছল না মিস্টার দত্তের কথাগুলো। শোন, ভয় পাস না, আমি কিন্তু পুলিশের লোক নই। আমাকে খুলে বললে আমি কিন্তু তোকে সাহায্য করতে পারি। এই কথাতে ছেলেটার মধ্যে কিছুটা প্রতিক্রিয়া হলো। শূন্য দৃষ্টিতে সে তাকালো সামনে থাকা ভদ্রলোকের দিকে। তার মনে হলো এনাকে হয়তো কিছু বলা যায়। কিরে, বল কিছু। দেখ, এরপর কিন্তু সবকিছু হাত থেকে বেরিয়ে যাবে। কেউ আর তোকে কথা বলার সুযোগটুকুও আর দেবে না। আমি ভালোবাসি শ্রেয়াকে, হ্যাঁ সে তো বুঝলাম, তবে মারলি কেন? যাতে ও সব সময় আমার কাছে থেকে যায়। মানে এই তুই প্রথম থেকে একবার বলতো। শ্রেয়া ছিল আমার ক্লায়েন্ট। খুব সুন্দর চুল। প্রতিবার যখন ওর চুলে হাত দিতাম আমার শরীরে একটা অন্যরকম অনুভূতি হতো। তারপর একদিন ওকে প্রপোজ করলাম, আর ও সেটা মেনেও নিল। বেশ, তারপর? আমি চেয়েছিলাম সারা পৃথিবীর মানুষকে জানাতে আমাদের সম্পর্কের ব্যাপারে, কিন্তু শ্রেয়া রাজি ছিল না। কিছুদিন অন্তরই এই নিয়ে অশান্তি হতো। কিন্তু আমি কখনো ওর ওপর রাগ করে থাকতে পারি না জানেন। 1 ঘন্টা কথা না হলেই দম আটকে আসে আমার। রোহন বলে চলল, আর মিস্টার দত্ত ওনার সেই ছোট্ট নোটবুকে কি সব যেন লিখে চললেন। ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতো। খুব সুন্দর দেখতে তো ওকে। অনেক ছেলেরা কমেন্ট করতো। মেসেজ বক্স ভরে যেত নোংরা নোংরা মেসেজে। আরও বেশিরভাগ ছেলেকেই রিপ্লাই দিত। আর আমি রাগ করলে বলতো এটা সবাই নাকি ওর ফ্যান, ওর কাজ ভালোবেসে ওকে মেসেজ করে। রীতিমতো মাথায় রক্ত উঠে যেত। দিলাম একদিন চড়িয়ে। কি? এই শান্ত ছেলেটা এত সহজে একটা মেয়েকে আঘাত করার কথা বলছে, এটা ওনার অভিজ্ঞ হৃদয়ে দোলাচল সৃষ্টি করল। শ্রেয়া চেয়েছিল আমাকে ছেড়ে চলে যেতে। বড্ড কষ্ট হচ্ছিল আমার। অনেক কাঁদলাম। শ্রেয়া রাগ খানিকটা কমলো। আমরা আবারও একসাথে হলাম। কিন্তু কিছুদিন বাদে আবার ঝগড়া। সেদিন দেখি একটা ছেলেকে হাগ করছে। আমি জিজ্ঞাসা করাতে বলল ছেলেটি নাকি ওর কলেজের বন্ধু। এত রাগ হলো গলাটা টিপে ধরলাম ওর নরম শরীরটা ছটফট করতে লাগলো আমার হাতের ভিতর। আমি ছেড়ে দিলাম ওকে। কাশতে লাগলো প্রচন্ড জোরে। তারপর উঠে এসে আমার গালে একটা ঠাস করে চড় কষিয়ে দিল। একবারও আমার কষ্টটা বুঝলো না। সেদিনের পর থেকে অনেক দিন আমার ফোন ধরলো না। কত হাজার মেসেজ করেছি, একটারও উত্তর দেয়নি। তারপর? আমি বললাম আর কোনো দিন ওকে বিরক্ত করব না, আত্মহত্যা করব আমি। শেষবারের মতো আমার সাথে দেখা করতে বললাম, ও রাজি হলো না। কিন্তু ওর এত জেদ, ও শেষ মুহূর্ত অবধি থাকতে চাইল না আমার সাথে। ঝগড়া শেষে আগের মাথায় মেয়েটাকে মেরে ফেললি, তাই তো? না, রাগ করে নয়। ওইটাই ছিল আমার প্ল্যান বি। আমি ওকে সারা জীবনের জন্য আমার কাছেই রেখে দিয়েছি। ওই তো ওইখানে বসে আছে তো। আর কোনো দিন ও কারোর সাথে কথা বলতে পারবে না। ও শুধু আমার সাথে কথা বলবে। ও শুধু আমার সাথেই কথা বলবে। ও শুধু আমার। উফ, কি সুন্দর ওই হাসিটা। কিভাবে মারলি ওকে? অনেক বোঝানোর পরও যখন ও শুনল না, তখন ওই ছুরিটা অর্ডার করলাম। ও ভাবলো হয়তো খাবার অর্ডার দিচ্ছি। বোকা মেয়ে। মাত্র 10 মিনিটে ওটা চলে এলো।
ছুরিটা দেখে ভয় পেয়ে চিৎকার করা শুরু করলো। আমি ওকে চাপটে ধরে ওর গলায় চালিয়ে দিলাম ছুরিটা। তারপর আস্তে আস্তে সেই ছুরিটা আরো গভীরে ঢুকিয়ে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল, গভীর রক্ত, ঠিক যেমন আমার বাড়ির পাশে দোকানের মুরগিগুলো ছটফট করে, ঠিক সেরকম। তারপর আস্তে আস্তে একদম স্থির হয়ে গেল। দেখি মুখে খানিকটা হাসি ফুটেছে। আমাকে পাশে বসতে বলল। আর তারপর কি রোহন, বল। আমি ওকে চাপটে ধরে আদরে ভরিয়ে দিলাম, জামাগুলো সব ছাড়িয়ে দিলাম। ভিজে গেছিল তো, আর আমার কাছে কিসের লজ্জা। আর কিছু বলার আছে তোর? পুলিশ আমাকে ছেড়ে দেবে তো? দেখছি কি করা যায়। এতক্ষণ ধরে নিজের কানে শোনা কথাগুলো কেমন যেন অবিশ্বাস্য লাগতে লাগলো সাইকিয়াট্রিস্ট অমিত দত্তের। এর এই গভীর মেন্টাল ট্রমার শিকার হলো একটা নির্দোষ মেয়ে। মনের মধ্যে ডুবে থাকা দুঃখগুলো বেরিয়ে এলো দীর্ঘশ্বাস হয়ে। আয় বাবু, দেখ, তোকে আমার কাছে রাখবো, তার জন্যই তো এত ঝামেলা। কিন্তু তুই চিন্তা করিস না, মাত্র কটা দিনের ব্যাপার। তারপর তুই শুধু আমার। আর রাগ করে থাকিস না, একটু খেয়ে নে। রোহনের বিড়বিড় করে বলে চলা কথাগুলো শুনতে শুনতে আজকাল মুখস্থ হয়ে গেছে মানসিক হাসপাতালের কর্মীদের। হ্যাঁ, অমিত দত্তের পরামর্শে আপাতত এটাই রোহনের ঠিকানা। বাকি রোগীদের বিপরীতে সে কিন্তু নিজের প্রতি খুবই যত্নশীল। নিয়মিত স্নান খাওয়ায় তার কোনো অনীহা নেই। শুধু প্রতিবার খাওয়ার সময়ে সে যেন অদৃশ্য কাউকে খাইয়ে দিতে যায়। কেউ জিজ্ঞাসা করলে অদ্ভুত রকমভাবে খেপে যায়। এই এই একদম দিকে তাকাবে না, একদম তাকাবে না। সুন্দরী মেয়ে দেখলেই জিভ লগলগ করে একেবারে। নিয়ে যেতে চাও তো, নিয়ে যেতে চাও এখান থেকে, সেটা আমি হতে দেব না, দেব না। দূর হও, দূর হও আমার চোখের সামনে থেকে। বিভিন্ন ঔষধের প্রয়োগ শুরু হলেও উন্নতি তো ছাড়, কেবলমাত্র অবস্থার অবনতিই হচ্ছে তার। অমিত দত্ত নিয়ম করে দেখে যায় তাকে, তবে বাকি আইনি প্রক্রিয়া আপাতত স্থগিত। এমনকি আশ্চর্যের বিষয়, মৃতা শ্রেয়ার দিদি পর্যন্ত অ্যাপিল করেছে যাতে রোহনের মৃত্যুদণ্ড না হয়। এহেন পরিস্থিতিতে পুলিশের আর কী বা করার থাকতে পারে? এসআই অনিমেষবাবু তাই রোহনের কাছ থেকে পুলিশের পাহারাও সরিয়ে নিয়েছেন। রোজকার মতো রাতের খাওয়া শেষ হতেই হাসপাতালের আলো নিভিয়ে দেওয়া হলো। কয়েকজন কর্মী পালা করে পাহারা দিচ্ছেন। রোহন বাকিদের জন্য বিপজ্জনক নয়, তাই তাকে বাকিদের সাথেই রাখা হয়েছে, এবং বলাই বাহুল্য সেখানে পাহারার সংখ্যা খানিক কম। কিন্তু হঠাৎই রাতের অন্ধকার ছিন্ন করে ভেসে এলো এক অমানসিক চিৎকার। সকলে দেখল রোহন নিজের বেডে শুয়ে নিজের হাত দিয়ে গলাটা টিপে ধরেছে। এমন শক্ত সে বাঁধন, নিজের নখ তার চামড়া ফুটো করে ঢুকে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসছে রক্ত। ওখান থেকে ওঠার আপ্রাণ চেষ্টা করছে সে, কিন্তু এক অদম্য শক্তি যেন তাকে আটকে রেখেছে তার বিছানার সঙ্গে। কর্মীরা ছুটে এসে প্রাণপণ চেষ্টা করছে তার হাত ছাড়ানোর জন্য, কিন্তু একটা মানুষের হাত যে এমন লোহার মতো শক্ত হতে পারে সেটা তাদের ধারণার বাইরে। তারা যত উল্টো দিকে টানছে ততই সেই আঙুলগুলো শক্ত করে চেপে বসছে রোহনের গলায়। ক্রমে ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। রোহনের চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে অক্ষিকোটরের বাইরে। জিভটা অর্ধেক ঝুলে পড়েছে মুখের বাইরে। মাত্র কিছু সময়ের মধ্যেই মুখ থেকে বেরিয়ে এলো দলা দলা রক্ত। যারা তাকে বাঁচানোর চেষ্টা করছিল তারা বুঝতে পারল তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। রোহনের আত্মা
তার শরীর থেকে বেরিয়ে গেছে। নমস্কার, আশা করি বিরক্ত করলাম না। আসুন অফিসার। আসলে একটা ঘটনার কথাই জানাতে এলাম। আমার মনে হয় এটা আপনার জানা উচিত। কি সেটা? রোহন ছেলেটি মারা গেছে। কোনো মানুষ মারা গেলে খারাপ লাগাটাই স্বাভাবিক, তবে আপনি যার কথা বলছেন সে মানুষ না, পিশাচ। আশা করি এক্ষেত্রে আমার আর বিশেষ কিছু করণীয় নেই। সে মারা গেছে সেটা বড় বিষয় নয়। এর নরকের কীর্তির সরকারি টাকায় পুষতে আমরা কেউই চাই না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মৃত্যু পদ্ধতি। কিরকম? সে মারা গেছে সকলের চোখের সামনে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সে নাকি নিজের হাতের নিজের গলা টিপে ধরেছিল। সেই শক্ত বাঁধন 4 জন মিলেও ছাড়াতে পারেনি। নিজের নখ চামড়া ভেদ করে ছিন্ন করে ফেলেছিল শ্বাসনালী, আর সেটাই তার মৃত্যুর কারণ। এটাও কি সম্ভব? এভাবে আত্মহত্যা করার জন্য শুধু মনের জোরই নয়, প্রয়োজন অসম্ভব শারীরিক শক্তিরও। আদৌ এভাবে কেউ আত্মহত্যা করে বলেও শুনিনি কখনো। একদম তাই। আর যারা শেষ মুহূর্তে বাঁচাতে গেছিল তারাও বলছে সে কথা বলতে না পারলেও তার চোখ মুখে ছিল বাঁচার আকুতি। ডাক্তাররাও মানতে পারছে না এভাবে কারোর মৃত্যু হতে পারে। তদন্ত চলছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার কি কখনো সন্দেহ হয়েছে আপনার বোন ড্রাগ বা কোনো কমপ্লেক্স নেশার সঙ্গে যুক্ত? না, আর আমার কথা বিশ্বাস না হলেও ওর পোস্টমর্টেম করেছেন আপনারা, কিছু পেয়েছেন কি? না, এমনকি রোহনের রক্তেও কিছু পাওয়া গেল না। আমি কি আর কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, আপনার কিছু করার নেই। যতটা কম সম্ভব আপনাকে বিরক্ত করার চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ, আজ চলি। অনিমেষবাবুকে প্রতি নমস্কার জানিয়ে দরজা কোনো রকমে লাগিয়ে রিয়া ভেঙে পড়ল কান্নায়। বেশ অনেকক্ষণ ধরে গুমড়ে গুমড়ে কাঁদতে লাগলো সে। এই দিদি, দিদি কাঁদিস না দিদি, আমার যে বড্ড কষ্ট হয় তুই কাঁদলে। আমরা পেরেছি বোন, আমরা পেরেছি। তুই যদি না সাহায্য করতিস আমি একা একা কিভাবে পারতাম বল। সেদিন থেকে আজ অবধি বড্ড কষ্টকর ছিল আমাদের পথটা। সেই দিনটার কথা বড্ড মনে পড়ছে জানিস। তুই যেদিন প্রথমবার আমার কাছে এসেছিলি। দিদি, দিদি আমার বড় কষ্ট হচ্ছে রে দিদি। আমি যে আর এভাবে থাকতে পারছি না। আমার মুক্তি চাই দিদি, মুক্তি চাই। আমি সব কিছু করতে পারি, বল আমাকে, বল চটকে, আমাকে কি করতে হবে বল আমাকে। আমার আত্মাকে মুক্তি দিতে হবে। ওই 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 জানোয়ারটাকে নিজের হাতে মারতে পারলেই আমার শান্তি হবে। আমি বন্দি এই আয়নার মধ্যে, কিন্তু আমাকে আসতে হবে এই দুনিয়ায়, আমাকে আসতে হবে। তুই কোনো চিন্তা করিস না বোন, আমাকে একটু সময় দে। আমি সব ঠিক করে দেব, সব ঠিক করে দেব। তারপর হঠাৎই রিয়ার মনে পড়ল তাদের পরিবারের কুলগুরু রামচরণ ঠাকুরের কথা। ছোটবেলায় শুনেছিলাম আমাদের পরিবারের কুলগুরু রামচরণ ঠাকুরের কথা। উনি নাকি ত্রিকালদর্শী। আমার মন বলছে এই বিপদ থেকে একমাত্র উনিই আমাকে রক্ষা করতে পারেন। অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কষ্টে রিয়া জোগাড় করতে পারল রামচরণ ঠাকুরের এক শিষ্যের নাম্বার। সেই শিষ্য রামচরণ ঠাকুরের সঙ্গে তার আশ্রমেই থাকেন। রিয়া ফোন করল তাকে। হ্যালো, রামচরণ ঠাকুর আছেন? রাধে রাধে, এটা রামচরণ ঠাকুরেরই আশ্রম বটে। আপনি কে বলছেন? আমি রিয়া। আমার বাবা মা ওনার একনিষ্ঠ শিষ্য ছিলেন। ওনাকে খুব দরকার আমার, একটু ডেকে দিন না। উনি বড়ই অসুস্থ দিদি ভাই। আর তাছাড়া উনি মৌনব্রত ধারণ করেছেন। আমি নিত্যানন্দ।
আপনি আমাকে বলতে পারেন আপনার অসুবিধার কথা। রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। এবার কি করবে সে? আশার শেষ প্রদীপটাও যেভাবে দপ করে নিভে যাবে সে তা ভাবেনি। সে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। দিদিভাই আছেন? আপনি ভরসা রাখতে পারেন আমার উপর। দরকার হলে মাথার ওপর গুরুদেব আছেন, তিনি সব ঠিক করে দেবেন। আমি ব্যাঙ্গালোরে থাকি, আপনি কি আসতে পারবেন এখানে? আপনার সমস্যাটা খুলে বলুন, যদি দরকার হয় নিশ্চয়ই আসবো। আপনি একদম চিন্তা করবেন না। সব কিছু খুলে বলল রিয়া। শ্রেয়ার মারা যাওয়া এবং আয়নার মাধ্যমে তার ফিরে আসা, কোনোটাই বাদ দিল না। সব কথা শেষ করে ওপাশ থেকে শুনতে পেল কেবল একটা দীর্ঘশ্বাস। দয়া করে নিরাশ করবেন না আমাকে। আমি বাবা মাকে হারিয়েছি সেই ছোটবেলায়। ওই একটি মাত্র বোন ছাড়া আমার নিজের বলে কেউ নেই। তাকে কষ্টে দেখতে পারবো না আমি। আপনি আসুন দয়া করে। আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। কিন্তু এহেন অপঘাতে মারা যাওয়া আত্মাদের ইহ জগতে ফিরিয়ে আনা যে বড্ড কষ্টকর। তার জন্য দরকার কঠোর সাধনা, আর সব থেকে বড় ব্যাপার। দেখুন, আপনি অর্থের চিন্তা করবেন না। আর এই সাধনা যদি আপনি করতে পারেন তাহলে আর আর দেরি করবেন না। আপনার এখানে আসার সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, আমার। শুনুন আমার কথা মন দিয়ে। অর্থ নয়, এই কাজের জন্য প্রয়োজন একটি প্রাণ। সহজ ভাষায় আপনার বোনের আত্মাকে তৃপ্ত করতে প্রয়োজন আরো একটি জীবন্ত মানুষ, যাকে অবলম্বন করে সে ইহ জগতে আসতে পারে। অর্থাৎ আমি একটি মানুষের মৃত্যুর জন্য দায়ী হব, তাই তো? হ্যাঁ, ঠান্ডা মাথায় ভেবে দেখুন আরো একবার। আবেগের বশবর্তী হয়ে এই সিদ্ধান্ত নেবেন না। ভাবার কিছু নেই, আমি রাজি। আপনার যাবতীয় তথ্য পাঠাবেন। আপনার আসার ব্যবস্থা আমাকে করতে হবে। বেশ, তবে তার আগে আমাকে গুরুদেবের অনুমতি নিতে হবে। তবে আগে থেকেই জানিয়ে রাখি, উনি যদি বারণ করেন আমি কিন্তু এই সাধনা করতে অপারগ। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ঠিক একদিনের মাথায় নিত্যানন্দ মহারাজ সুসংবাদ জানালেন রিয়াকে। আর ঠিক দুদিন বাদেই মাঘী পূর্ণিমার শুভ লগ্ন। আমি ওই দিনই এই সাধনা সম্পন্ন করতে চাই। আর যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলেছিলাম সেটা মাথায় রেখেছ নিশ্চয়ই? আপনি কোনো চিন্তা করবেন না, আমি অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করব। দুদিন পরই হাজির হলেন নিত্যানন্দ মহারাজ। বাড়িতে ঢুকতে না ঢুকতেই ওনার নাক কুঁচকে গেল। রিয়ার চোখ সেটা এড়াল না। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? না দিদি ভাই, তবে বুঝতে পারছি এই বাড়ির ওপর আত্মার প্রচন্ড অধিকার। বাতাস জুড়ে একটা বীভৎস আষ্টে গন্ধ ছড়িয়ে রয়েছে। আর দেরি করা উচিত হবে না, পুজোয় বসতে হবে। তবে তার আগে আমার কিছু প্রয়োজনীয় জিনিস দরকার, সেগুলোর ব্যবস্থা করো। রিয়া ঘাড় নেড়ে সম্মতি জানায়। তারপর সেই অদ্ভুত জিনিসগুলো সন্ধান করতে থাকে। কি নেই সেই তালিকায়? কালো তিল, সিঁদুর, কুলো, যজ্ঞের কাঠ, জবা ফুল, ঘানির সর্ষের তেল, আর সব থেকে ভয়ঙ্কর একটা মাত্র কালো ছোপওয়ালা সাদা খরগোশ। খরগোশ কিন্তু আনতেই হবে, আর ঠিক এই বৈশিষ্ট্য থাকতে হবে। আর শোনো, খরগোশটা মাদি হলে ভালো হয়। রিয়া মাথা নাড়িয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু নিত্যানন্দ মহারাজ তাকে থামালো। দাঁড়ান, যে মানুষের প্রাণ বলি দিয়ে তোমার বোনের আত্মাকে ফিরিয়ে আনবে তার ব্যবস্থা করেছো তো? হ্যাঁ, তাকে খুঁজতে আর কোথাও যেতে হবে না। মানে? সেই মানুষটি আমি। তুমি কি ঘটনার ভয়াবহতা বুঝতে পারছো কি? মানছি তুমি নিজের মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু তুমি ভুলে যাচ্ছ এই মৃত্যু কিন্তু শান্তির নয়।
মৃত্যুর আগে অবধি তোমাকে সহ্য করতে হবে অসম্ভব অসম্ভব যন্ত্রণা। প্রতিটা মুহূর্তে তুমি মৃত্যু কামনা করবে, কিন্তু সে আসবে না। মৃত্যু তর পাবে তোমাকে যতক্ষণ না এই সাধনা সমাপ্ত হয়। এই সাধনা কিন্তু মাঝপথে ছেড়ে দেওয়া সম্ভব নয়। সবটা না জানলেও খানিক আন্দাজ করতে পেরেছিলাম। আপনি চিন্তা করবেন না, আমি মানসিকভাবে প্রস্তুত। যে বোনের জন্য নিজের গোটা জীবনটাই উৎসর্গ করেছিলাম, তার শেষ শান্তির জন্য এটুকু আমাকে করতেই হবে। আপনি বিশ্রাম নিন, আমি সব কিছু জোগাড় করে আনছি। ঠিক রাত 12টার সময় শুরু হলো সেই সাধনা। রিয়াকে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ দেবী। পরনে রক্তবস্ত্র, গলায় জবা ফুলের মালা, কপালে রক্তচন্দনের ফোঁটা, এলো চুল ছড়িয়ে আছে পিঠ অবধি। তার চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি। কুলগুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমরা শুরু করব। তুমি এক মনে কেবলমাত্র নিজের বোনের কথা, তার মৃত্যুর কথা চিন্তা করে যাও। সাবধান, মনের মধ্যে কিন্তু তার কোনো ভাবনা আসা চলবে না। নিজের শারীরিক কষ্টকে কিন্তু কোনোভাবেই প্রাধান্য দেওয়া যাবে না। মাথায় থাকবে তো? আমি প্রস্তুত। শেষবারের মতো হয়তো নিত্যানন্দ মহারাজ রিয়াকে বোঝাতে চেয়েছিল তার করুণ পরিণতির কথা। আর বৃথা সময় নষ্ট করলেন না তিনি। পুজো শুরু হলো। কিছু অবদ্ধ ভাষায় তিনি মন্ত্রোচ্চারণ করে যেতে লাগলেন। গোটা ঘরে গম গম আওয়াজ হতে লাগলো। রিয়ার মাথাটা বড্ড ব্যথা করছে, চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝেই। রিয়ার মনে পড়ে যাচ্ছে তাদের ছোটবেলার দিনগুলি। এই তো সেই দিন, একটা ছোট্ট তুলোর ডেলার মতো মানুষকে ওর কোলে তুলে দিয়েছিল বাবা মা। কি সুন্দর ছোট ছোট হাত পা, অবাক চোখে তাকিয়ে থাকতো সারাদিন। রিয়া নিজেও তখন অনেক ছোট, কিন্তু তার অবচেতন মনে কে করে যেন ঢুকে গেল এই ছোট্ট মানুষটার দায়িত্ব তাকেই নিতে হবে। খরগোশটাকে নিজের কাছে নাও। মহারাজের গমগমে কণ্ঠস্বরে চিন্তার জাল ছিন্ন হল রিয়ার। কোলে তুলে নিল মিষ্টি খরগোশটাকে। যদিও এই মুহূর্তে তার মাথায় কেবল ঘুরছে বোনেরই মুখটা। এই নাও মন্ত্রপুত ছুরি, বসিয়ে দাও ওটার বুকে। তারপর ওই রক্ত ওই বাটিতে ভরে দেবীকে ভোগ দাও, আর তারপর সেই প্রসাদ গ্রহণ করতে হবে তোমাকেও। রিয়া ঘাড় নাড়ল, আর তারপরই ছুরিটা আমূল বসিয়ে দিল ছোট্ট সাদা প্রাণীটার গায়ে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। একটুখানি কেঁপে গিয়ে স্থির হয়ে গেল তার শরীর। বাটিটা রক্তপূর্ণ হয়ে যেতেই দেবীর দিকে সেটাকে এগিয়ে দিল রিয়া। আবার শুরু হলো মন্ত্রোচ্চারণ। হুং রিং রিং চামুণ্ডায় নমঃ, হুং রিং রিং চামুণ্ডায় নমঃ। রিয়া এবার অবিচল। ছোট থেকে ভীষণ শান্ত স্বভাবের সে। কোনোদিন কাউকে মারা তো দূরের কথা, উল্টো মারও সে দেয়নি। আজ সে একটা নিরীহ পশুকে মেরে ফেলল। না না, ভুল হয়ে যাচ্ছে। মনকে একত্রিত করতে হবে। ওই তো হ্যাঁ, বোনের মুখটা আবার স্পষ্ট হয়ে উঠল তার কাছে। সেই শেষ ঝলক দেখেছিল সে। যন্ত্রণায় কুঁচকে গেল রিয়ার মুখ। পেছনে না ঘুরেও বুঝতে পারল পিঠের মধ্যে বিঁধে যাচ্ছে ধারালো কিছু একটা। একটা নয়, আস্তে আস্তে 5টা নখ যেন ছুরির মতো আমূল বিঁধে যাচ্ছে রিয়ার শরীরে। একবার কুঁকড়ে গেলেও বড় মুহূর্তেই স্থির হয়ে গেল রিয়া। নিত্যানন্দ খেয়াল করলেন রিয়ার পাশ থেকে বয়ে চলেছে রক্তস্রোত। সেই রক্ত তিনি সংগ্রহ করলেন একটা বাটিতে, আর তারপর আহুতি দিলেন আগুনে। ঘরে রক্ত পোড়ার এক বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল, আর ঠিক তখনই ঘর জুড়ে শুরু হলো এক ঝড়ের তাণ্ডব। কে বা কারা যেন প্রবল আক্রোশে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করছে, কিন্তু পারছে না।
রিয়া যে ঘরে ঢুকতে চাইছে সে কিন্তু তোমার বোন নয়। এরা সবাই অতৃপ্ত আত্মা। তোমার বলিদানকে কাজে লাগিয়ে ওরা তোমাকে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করাবে। তুমি কিন্তু দুর্বল হয়েও না, আর মাত্র খানিকক্ষণ। তুমি কি শুনতে পাচ্ছ রিয়া? আমার এই বলিদান এক এবং একমাত্র আমার বোনের উদ্দেশ্যে। আর কাউকে আমি আমার মনের জায়গা দেব না। কোনো খারাপ উদ্দেশ্যে কেউ আমাকে ব্যবহার করতে পারবে না। কিছুক্ষণের মধ্যে থেমে গেল সেই ঝড়। এখন গোটা ঘরে গম গম করছে মন্ত্রের আওয়াজ, সঙ্গে একটা সুন্দর ধুনোর গন্ধ ছড়িয়ে পড়েছে। তোমার বোন এসেছে রিয়া। তোমাদের আত্মা আজ এক হয়ে গেছে। তোমার বলিদান সফল হয়েছে রিয়া। আজ থেকে তোমার শরীর আর তোমার নয়। তুমি জীবিত থাকবে, কিন্তু তোমার আত্মার অধিকারী হবে মৃত মানুষের দল। জীবন আর মৃত্যুর এক অদ্ভুত টানাপোড়েন চলবে তোমার মধ্যে। তুমি যদি ভাবো আত্মহত্যার মাধ্যমে তুমি নিজের জীবন শেষ করে দেবে, সেটাও কিন্তু সম্ভব নয়। আত্মারা কিন্তু সেটাও করতে দেবে না তোমাকে। আমি বুঝেছি মহারাজ। আমি আর নতুন করে কিছু শুনতে চাই না। আমার উদ্দেশ্য সফল হয়েছে আমার আত্মাকে বলিদান দিয়ে। এটাই আমার জন্য যথেষ্ট। ওই পাপীকে খুন করেছে আমার আত্মা। কেউ বুঝতেও পারবে না এই কাজ আমি করেছি। আমি আমার বোনের জন্য প্রতিশোধ নিতে পেরেছি। এর থেকে সুখের দিন আর আমার জীবনে আসেনি মহারাজ, আর আসেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আহত রিয়া, তোমার চিকিৎসার প্রয়োজন। এ আর এমন কি মহারাজ, আপনি চিন্তা করবেন না। এই ক্ষত আমি বহন করব আমার বোনের স্মৃতিচিহ্ন হিসাবে। বেশ, আমি আসলাম তবে। তোমরা ভালো থেকো। জানি না সাধক হিসেবে কাজটা কতটা ঠিক হলো, কিন্তু মানুষ হিসেবে যে ঠিক কাজটাই করেছি একথা বুক ঠুকে বলছি। মহারাজ চলে যেতে রিয়া দেখতে পেল ভোর হয়ে এসেছে। আজকের ভোরটা ভীষণ অন্যরকম। আকাশের মুখ ভার, যেন এই মুহূর্তে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। বহুদিন বাদ আজ তার ভিজতে ইচ্ছে হলো, সেই ছোটবেলার মতো, যখন দুই বোন বৃষ্টি নামলেই দাপিয়ে বেড়াতো রাস্তায়। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।